সুপ্রিয় দর্শক, বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, আপনার কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের রেগুলার তথ্যভিত্তিক প্রোগ্রামগুলো দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকতা বিপর্যয় বাংলাদেশ। এ নিয়ে কথা বলবার জন্যে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যেই ব্যক্তি, আমি নিজে আসলে খুবই সৌভাগ্যবতী অনুভব করছি যে আমি তার সঙ্গে আসলে একই প্ল্যাটফর্মে কথা বলতে পারছি। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। তিনি আসলে কে? তিনি আমার দৃষ্টিতে শুধু নয়, বিশ্বের দৃষ্টিতে একজন গুণী মানুষ। জয়ন্ত রয় চৌধুরী is editor in chief at the Secretariat. Previously, he has been head of PTI's Eastern Region Network, and before that, senior editor with Telegraph. তার ইনসাইটফুল লেখা এবং নিউজের জন্য তিনি প্রখ্যাত। তিনি খুব চমৎকার বিশ্লেষক। দাদার চোখে আজকে আমরা জানতে চাইবো বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের কি অবস্থা। দাদা, আপনাকে স্বাগতম জানাই আমাদের বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দাদা। সবচেয়ে প্রথমে যে গত বছর যখন 5ই আগস্টে অভ্যুত্থান হলো বাংলাদেশে, তখন বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষে অনেকে ভেবেছিল যে হয়তো বাংলাদেশের জন্য সুদিন আসছে, কারণ একটা ইউথ রিভোল্ট হয়েছে। শেখ হাসিনা সরকারের যদিও অনেকগুলো গুণও ছিল, অনেকগুলো দোষ নিশ্চয়ই ছিল। ডেমোক্রেসি সার্টনলি কিছুটা শিথিল হয়েছিল সেখানে, কিন্তু দেখা গেল খুব শীঘ্রই তারপরে যে সাংবাদিকদের, লেখকদের, ইন্টেলেকচুয়ালসদের একের পর এক তাদেরকে জেলে ঢালা হয়েছে। সাংবাদিক আপনারা জানেনই, শ্যামল দত্ত, বাবু ভাই, এদের অনেককেই জেলে রাখা হয়েছে। ফারজানা রূপা, তারপরে শাকিল ভাই, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেলেকচুয়ালস আব্দুল বারকাতের মতন একজন নামকরা লোক, যাকে ইন্টারন্যাশনালি ওয়ার্ক ইজ ভেরি ফেমাস। রাশিয়ার খুব নামকরা পেট্রোস্কি ইনস্টিটিউট থেকে তিনি ইকোনমিক্সে তিনি স্নাতক। তাকে তারা জেলে ঢাললো, কারণ একটাই ছিল যে সে জামাতি ইসলামীর যে টেরর ফান্ডিং এর ব্যাপারটা সেটাকে তুলে ধরেছিলেন পৃথিবীর সামনে, এবং তার বইয়ের বেসিসে বেশিরভাগ যারা আমরা বিশ্লেষণ করি বাংলাদেশকে, শুধু আমরা নই, ভারতবর্ষে নই, আমেরিকাতে প্রত্যেকটা দেশে তারা তার বইকে একটা বাইবেল হিসেবে মনে করে। সিমিলারলি এই যে সাংবাদিক যাদের কথা বলছি, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ছিল, এবং অবভিয়াসলি দে হ্যাড হার্ট ইন কোনো না কোনো রকম ভাবে জামাতি বা জঙ্গি যারা ছিল বাংলাদেশে তাদেরকে আক্রমণ করেছিল। এটাই তাদের দোষ। তাদের দোষ এ নয় যে তারা সাংবাদিক আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, বাট রাদার যে তারা একটা অন্য পার্টির বিরোধিতা করেছিল, তাদের ভুল ত্রুটিগুলোকে চোখে দেখিয়ে দিয়েছিল আঙুল দিয়ে। আজকে যদি দেখেন বাংলাদেশের সংবাদপত্র, প্রত্যেকটা সংবাদপত্র এবং প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল বেশিরভাগই কোনো না কোনো রকম ভাবে আক্রমণ তারা সহ্য করতে বাধ্য হয়েছে, এমনকি ডেইলি স্টার এবং প্রথম আলো তার থেকে বাঁচেনি। ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোনো বাংলাদেশের গণমাধ্যমকে কেউ বিশ্বাস করতে পারছে না, তার খবর পড়ে সন্তুষ্ট হতে পারছে না। তারা আপনার মতন ইউটিউব চ্যানেলকে তারা বিশ্বাস করছে, তাদেরকে দেখছে। তার কারণ একটাই, যদি আপনি বাংলাদেশ ট্রিবিউন দেখুন, বাংলাদেশ প্রথম আলো দেখুন, বাংলাদেশ প্রতিদিন দেখুন, ডেইলি স্টার দেখুন, খবর বাংলাদেশে কি ঘটেছে না ঘটেছে সেটা বোঝাই যায় না। অত বড় একখানা অভিযান হলো গোপালগঞ্জে, সেখানে সেনা একটা ব্রিগেডকে নামানো হলো, সেখানে একটা পার্টি মার্চ টু গোপালগঞ্জ করলো। একটা জিনিস হয় মিছিল করা, একটা জিনিস হয় মার্চ টু মানে মনে হয় যেন জয় করতে যাচ্ছে কোনো বিদেশকে, কোনো তারা দখল করার চেষ্টা করছে। তত বড় একটা ঘটনাকে হার্ডলি কোনো কাভারেজ দেখতে পেলাম। 300 জন লোক গায়েব হয়ে গেছে সেখান থেকে, 5000-এর উপরে লোক অ্যারেস্টেড হয়ে গেছে, এগুলো তো আমরা জানতে পারছি, কিন্তু তা সত্ত্বেও সেই নিয়ে কোনো খবর বাংলাদেশ গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। ইউটিউব চ্যানেলে বরঞ্চ দেখছি সেখানে অনেক কিছু বেরাচ্ছে। এই যে আজকেও দেখুন, যদি আপনি দেখেন যে আজকে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এসছে ঢাকাতে, যে কমেন্টস করছে, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে 71 সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, সে সেটাকে এড়াচ্ছে, বলছে ভালোবাসা, অনেক কিছু বলছে, অনেক রকমের মন্তব্য করছে। সেগুলো নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের মন্তব্য হচ্ছে। না, অ্যাকচুয়ালি লোকেরা খুশি নয়। একটা দেশ যেখানে পাকিস্তান আর্মি কয়েক মিলিয়ন লোককে খুন করেছে,
কয়েক লাখ নারীকে ধর্ষণ করেছে, সেই দেশের মাটিতে উঠে বসে দাঁড়িয়ে সেখানকার অন্য দেশের প্রাইম মিনিস্টার যার আর্মি এটা করেছিল, ক্ষমা চাওয়া তো দূরে থাক, ভালোবাসার কথা বলছে বিভিন্ন রকম। এ তো পুরনো কথা, এ নিয়ে আপনারা কেন ঘাটছেন, পুরনো কাসুন্তি নিয়ে আপনারা কেন চিন্তা করছেন, এই কথা বলছে। সেটা তো তার পরের দিন প্রত্যেকটা পেপারে এডিটোরিয়ালে সেটাকে অ্যাটাক করা উচিত। কিন্তু আমি আপনাকে হলফ দিয়ে বলতে পারি, যতটুকু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো এস্টাবলিশ মিডিয়া, নিদার প্রিন্ট নর অডিও ভিজুয়াল, এটাকে কোনো রকম ভাবে এটা নেগেটিভ পাবলিসিটি করে, এটাতে কোনো রকমের এডিটোরিয়াল বেরাবে না যে কেন পাকিস্তান ৭১-এ এই ঘটনাগুলো ঘটিয়েছিল, কেন তারা সারেন্ডার করার আগের মুহূর্তে পর্যন্ত ঢাকার থেকে যারা তীক্ষ্ণ বুদ্ধি, যারা বাংলাদেশের যারা ফিউচার বাংলাদেশের যারা নেতা হতে পারতেন, যারা বুদ্ধিজীবী হতে পারতেন, তাদেরকে ওভারনাইট উঠিয়ে নিয়ে গিয়ে কেন খুন করেছিল, সেই প্রশ্নগুলো কেউ করবে না। সেই লোকগুলোর পরিবার এখনো সেই লোকগুলোকে হারানোর দুঃখ ভুলতে পারেনি, কিন্তু সে কথা দেওয়ার চেষ্টা করছে। এই যে ইতিহাস কি মোছা যায়, আমার মনে হয় না ইতিহাস সম্পূর্ণরূপে কোনোদিনও এত সহজ তো একেবারেই নয় দাদা। আপনি অবগত আছেন কিনা, আমি অবশ্যই অবগত আছেন আমাদের বিভুরঞ্জন সরকার দাদার বিষয়। তিনি একটি সত্য উচ্চারণ করেছিলেন, এরপরে ওনার লেখা একটি শেষ পত্রও আমরা দেখতে পাই যেখানে তিনি বলেছেন, আমি হুবহু পত্রটা মুখস্থ বলছি না, কিন্তু জিসটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, যে তিনি বলেছেন যে শেখ হাসিনা তো আসলে হেলিকপ্টার ভাড়া করে ভারতে পালিয়ে যায়নি। বুঝলাম যে শেখ হাসিনার পুলিশেরা ছাত্রদেরকে হত্যা করেছে, কিন্তু পুলিশদেরকে হত্যা করলো কারা, তারা কারা, মতো কথা আমি লিখেছি বলে আমার উপর নানান রকমের হুমকি এবং চাপ আসছে, এবং আমার সজ্জন যিনি এডিটর তিনি আমার সঙ্গে রাগে দুঃখে ক্ষোভে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। আমি এখন কি করি, কোন পথে হাঁটি, কোন পথে আসলে হাঁটছে বাংলাদেশ গণমাধ্যম, কোন পথে হাঁটছে আসলে বাংলাদেশ, কেননা তার মৃতদেহ দেহ মিলল, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বিকালে, তারপরে তার মৃতদেহ মিলল, সেটাকে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে জানি না সেটা মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা। এই হচ্ছে বাংলাদেশ গণমাধ্যমের বর্তমান অবস্থা দাদা। আপনি জানেন মঞ্জুরুল আলম পান্না, যিনি ইউটিউবে নিজে আমাদের মতনই এই যে এমনটাই একটি নিজের চ্যানেল চালান, সেখানে আনন্দবাজার পত্রিকার একটি কথা বিবৃতি তিনি তুলে ধরলেন, সেটা হচ্ছে গোলাম আজমের পুত্র আজমির সম্পর্কে, যে তাকে আসলে সেনাপ্রধান বানানোর চক্রান্ত চলছে, এবং তিনি বিভিন্ন ব্যাটালিয়ন রেডি করে আসলে ভারত আক্রমণ করবার একটি পরিকল্পনা করছেন। এটা শুধু উনি তুলে ধরলেন, এরপরে আজমির তরফ থেকে তার কাছে হুমকি এলো, তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এই ধরনের কথা বলছেন। র্যান্ডমলি তার কাছে জামাতের কাছ থেকে আসলে হুমকি যাচ্ছে, তিনি আসলে অনিরাপদ অবস্থায় আছেন দাদা। 5ই অগস্ট পরবর্তী 2024-এ প্রায় 250 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, 1000-এর উপরে সাংবাদিকদের ব্যাপারে মিথ্যা মামলা রয়েছে। সাংবাদিকরা হত্যা করতে পারে এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না, তাদের উপরে হত্যার মামলা রয়েছে, আমার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে, আমি জানি না রাষ্ট্রদ্রোহী কি কাজ আমি আসলে করেছি। এরকম বিভিন্ন রকমের অ্যাটাক, এবং মারা গিয়েছে, মানে 5ই অগস্ট পরবর্তী কিন্তু অনেক সাংবাদিক নিহত হয়েছেন। এটা কেমন বাংলাদেশ দাদা? তারা তো আসলে আন্দোলন করেছিল বাক স্বাধীনতার কথা বলে, তারা বলেছে শেখ হাসিনা আমলে বাক স্বাধীনতা ছিল না, তারা বাক স্বাধীনতা চায়। আমরা বিভুরঞ্জন সরকার দাদার ব্যাপারে জানি যে তিনি একটি আবেদন করেছিলেন শেখ হাসিনার কাছে, সেটা হয়তো তিনি পাননি, তিনি দুঃখী ছিলেন, কিন্তু অন্তত প্রাণে বেঁচে ছিলেন। এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে শুধু ত্রুটি চেপে ধরা হয়নি দাদা, বাংলাদেশের গণমাধ্যম মৃতপ্রায়, বিপর্যয়ের মধ্যে রয়েছে। আপনি এই বিষয়ে কি কিছু বলবেন? আপনি যেটা কথা বলছেন সেগুলো সত্য। আমি বিভুরঞ্জন বাবুর উক্তিটাও পড়েছি, যেটা বেরিয়েছে খবরের কাগজে বা রাদার আপনাদের গণমাধ্যমের থ্রু দিয়ে পাওয়া গেছে, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলসে যেগুলো দেখতে পেয়েছি। এবং আমারও দুঃখ হলো যে ভদ্রলোক এইভাবে তাকে করা হয়েছে, যাই ছোট করা হয়েছে, এবং সে যে অসুবিধার মধ্যে পড়েছে। এটা দিস ইজ আ স্টোরি যেটা বাংলাদেশে প্রত্যেকবার, মানে এরকম আমার মনে হয় না এরকম অবস্থা আগে কোনোদিন হয়েছে, এমনকি এরশাদের সময় বা বিএনপির সময়
এত খারাপ অবস্থা ছিল না। আমার মনে আছে যে এরশাদকে একজন রিপোর্টার, আমি তার নাম নিচ্ছি না, জিজ্ঞেস করেছিল যে বেশ আনকমফোর্টেবল কোশ্চেন অন ক্যামেরা জিজ্ঞেস করেছিল, এরশাদ তাকে অ্যারেস্ট করা হয়নি। এখানে তো কেউ আনকমফোর্টেবল কোশ্চেন জিজ্ঞেস করলে পরে বা কোনো কথা ওঠালে পরে চাকরি তাকে চলে যাচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রেস চাকরি কনফারেন্সে যাচ্ছে, 3 জন সাংবাদিক প্রশ্ন করায় পরের দিনই তাদের চাকরি চলে গেছে দাদা। চাকরি যাচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আপনি যেটা বললেন খুনের মামলা, একটা লোক ঢাকায় বসে আছে, তাকে বলা হচ্ছে সে ময়মনসিংহে খুন করে এসছে কাউকে। এগুলো মানে এটা সম্ভব? কখনো সম্ভব না। আমরা কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা নিয়ে চিঠিও লিখেছি, ইউনুস সাহেবকেও চিঠি লিখেছি, আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটকেও এটা নিয়ে লিখেছি, আরো অন্য যেগুলো আছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তারাও এগুলো নিয়ে উঠিয়েছে, কিন্তু কোনো উত্তর আমরা আজ অব্দি পাইনি। একটা মানে আনস্যাটিসফ্যাক্টরি উত্তর একটা দূরের কথা, একটা উত্তর পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ এটা একটা আনডিক্লেয়ার্ড স্টেট অফ এমার্জেন্সি বাংলাদেশে চলছে, এবং একটা অদ্ভুত সিচুয়েশন চলছে যেখানে এটা আনপ্রেসিডেন্টেড। এই গত 1 বছরের মধ্যে যতটা কুঠারাঘাত দেওয়া হয়েছে সাংবাদিকতা থেকে বাংলাদেশে, তত বড় কুঠারাঘাত কোনো দিন হয়নি। আমার মনে হয় না 1971-এর পরে, 1971 থেকে 75-এর মধ্যে অনেকে বক্সাল নিয়ে অনেক কিছু কমেন্টস করছেন, আমি শুনতে পাচ্ছি, সেগুলো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই খুব একটা ভালো ছিল না বক্সালটা। তার থেকেও খারাপ ছিল জিয়াউল হকের যে প্র্যাকটিক্যাল আর্মি ডিক্টেটরশিপ, সেটা আরো খারাপ ছিল। কিন্তু সেখানেও এরকম ভাবে সাংবাদিকদের এতটা ছোট বা এতটা ভাবে তাদের উপরে আঘাত করা হয়নি এরশাদের সময়ও না। আর নিশ্চয়ই আহ, এমনকি বিএনপির সময় যখন বিভিন্ন রকমের জঙ্গি অবস্থান করেছে আক্রমণ। বাংলাদেশ, কেউ আক্রমণ করেছিল, বাংলাদেশকে আক্রমণ করেছিল, গ্রেনেড হামলার কথা আমরা তার অ্যানিভার্সারি কিছুদিন আগেই দেখতে পেলাম। এগুলো সবাই আমরা জানি, কিন্তু সে সময়ও সাংবাদিকতা এত নিম্ন স্তরে পৌঁছাতে পারেনি। সাংবাদিকতা নিম্ন স্তরে সাংবাদিকদের জন্য পৌঁছায়নি, এটা পৌঁছেছে কারণ সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু বুঝতে পারছি কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের অর্গানাইজেশন কথা উঠিয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি এটার বিরুদ্ধে গলা উঠিয়েছি, কিন্তু বুঝতে পারছি না, দেখতে পারছি না কোনো আশার আলো আমরা ঢাকার থেকে আমরা দেখতে পারছি না এই মুহূর্তে। আশা করি বাংলাদেশে একটা সুদিন আসবে, এবং বাংলাদেশে যারাই রাজত্বে আসবে, যারাই ইলেকশন যদি হয়, তো ইলেকশনের মাধ্যমে বা ইলেকশন না হয়ে অন্য কোনো মাধ্যমে যদি যেই আসুক, সে অন্তত পক্ষে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিকে অন্তত পক্ষে আনফেটার্ড করার চেষ্টা করবে। যদি না করতে পারে, বাংলাদেশের জন্য ডেমোক্রেসি সবসময় পেরিলে থাকে। যখন সাংবাদিকতা পেরিলে থাকে তখন কখনোই ডেমোক্রেসি সার্ভাইভ করতে পারে না কোনো দেশে। দাদা মানে গণতন্ত্রের এইভাবে টুটি চেপে ধরা একটা সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে গণমাধ্যম যখন আসলে কথা বলতে পারে না। আপনি খুব চমৎকার করে বললেন। আসলেই এরশাদ আমলে আমি খুব ছোট হলেও আমার স্মৃতি তো আসলে আছে এইভাবে গণমাধ্যমের বিপর্যয়ের কথা আমি শুনিনি। হ্যাঁ, ওই আমলে একটা জিনিস হতো যে সমস্ত কিছু তাদেরকে দেখিয়ে চেক করিয়ে তাদের অনুমোদন অনুমোদন নিয়ে তবে প্রকাশিত হতো হতো সেখানে মেটাফরিক্যালি কিংবা আরো বিভিন্ন কায়দায়ও মানুষ, আমি বলবো যে তখন আসলে শৈল্পিক কায়দায় হয়তো মানুষ এইভাবে বলতে পারেনি, অন্যভাবে কথা বলতে পেরেছে। কিন্তু মাত্র 12টা মাসে তাদের যেই আহ নৃশংস, আমি শব্দটা বলবো কারণ বিভুরঞ্জন দাদার মৃত্যুর পরে আহ আর শ্রদ্ধা রেখে আসলে কথা বলা যাচ্ছে না। এটাই বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশের। এই যে নৃশংস আক্রমণ, এ আসলে একেবারে ইতিহাসের যা কিছু এর আগে নিদর্শন আছে তার মাত্রা ছাড়িয়ে গেছে। আপনি একজন আন্তর্জাতিক সাংবাদিক, আপনার লেখা আমরা পড়ি, আপনার জানা, আপনার রিসার্চ অনেক গভীরে। এই গণমাধ্যমের কথা থেকে যদি একটু বেরিয়ে গিয়ে বলি, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবার কোনো লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন? খুব একটা দেখতে পাচ্ছি না, যদিও অ্যানাউন্স করা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেটা একটা প্রশ্ন উঠছে। দু তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে যে আহ, বাংলাদেশে আমরা সবাই জানি দুটো বড় পার্টি আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এটাকে কেউই ইয়ে করতে পারে না, এড়িয়ে যেতে পারে না, ফেলতে পারে না। মোটামুটি আমরা যা ইলেকশনের ট্রেন্ডস দেখেছি তাতে বোঝা গেছে যে 25 থেকে 30% মিনিমাম এই দুটো পার্টি ইলেকশনে ভোট পায়।
তারপরে বাকি যে ভোট তার মধ্যে ধরে নিন 7%-এর মতন আপনার জামাতে ইসলামী পায়, বাকি ছোটখাটো পার্টিরা আরো 3-4%, 5-6% পায়। 10 থেকে 12% এইসব পার্টিদের কাছে ভোট থাকে। এনসিপি যেটা নতুন পার্টি এসছে, সেও খুব বেশি হলে পরে 2-3% ভোট পাবে। জামাত সবচেয়ে ভালো করেছিল 1992 সালে, যখন তারা বিএনপির সঙ্গে একটা গাঁট বেঁধে ইলেকশনে নেমেছিল, সেখানে 12% ভোট পেয়েছিল। কিন্তু সেই ভোটটাও লোকেরা বলে বেসিক্যালি বিএনপির ভোটটা ট্রান্সফার হয়েছিল জামাতের নামে, কারণ জামাতের ক্যান্ডিডেট বিএনপির কিছু কিছু স্ট্রং হোল্ডে দাঁড়িয়েছিল। তো ধরে নিলাম 5-7% বিএনপি, 2-3% এনসিপি, বাকিরা যদি ধরে নিলাম, আর একটু আমি চ্যারিটেবলি বললাম যে 5% হলো, তো তাহলে পরে 15%। তাহলে পরে যে বাকি যে সুইং ভোট, সেটার উপরে নির্ভর করে একটা পার্টি জেতে। যেহেতু আওয়ামী লীগকে 1 বছর আগে ডিসক্রেডিট করা হয়েছে, আওয়ামী লীগ যদিও তার থেকে ক্ল ব্যাক করেছে আমার মনে হয় পপুলার ওপিনিয়নে, তার নিজের কোনো কাজ করে না আওয়ামী লীগ, কোনো রকম ভাবেই সেরকম ভাবে কোনো সংগঠন তারা তৈরি করে উঠতে পারেনি, কিছুই করে উঠতে পারেনি। যদিও প্র্যাকটিক্যালি এভরি আদার ডে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয়। একজন আমাকে বোঝালেন যে গোপালগঞ্জে অ্যাটাকটা আওয়ামী লীগ যাতে আবার প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্যই করা হয়েছিল। যাই হোক, কিন্তু আওয়ামী লীগ এখনো প্রতিষ্ঠিত নয়। যদি আওয়ামী লীগের সাপোর্ট বেস বেড়ে থাকে, সেটা ইজ এ নেগেটিভ ভোট, ইটস এ নেগেটিভ ভোট अगेंस्ट ইউনূস সরকার। ইন্টারিম সরকার যখন এসেছিল, তারা লোকেরা বেশিরভাগ লোকই তার উপরে বিশ্বাস রেখেছিলেন, এবং বোধহয় ইউনূস সেই সময় বাংলাদেশের সবচেয়ে পপুলার লোক ছিল। সেই থেকে আজকে ইউনূস সরকারের অবস্থান অতটা ভালো নয়, কতটা কি ভালো নয় বলবো, খুবই খারাপ অবস্থা, এবং যত তাড়াতাড়ি তারা ইলেকশন করতে পারে তাদের জন্য ততটাই মঙ্গল। সেটা বাদ দিন, যদি ইলেকশন হয় আর 25-30% লোককে তাদের মনোনীত, তাদের যারা পছন্দ করেন যে ক্যান্ডিডেটকে, যে চিহ্নকে তাদের ভোট দেবার যদি অকেশন না দেন, দেন ইউ আর ডিনাইং দোজ পিপল দ্য রাইট টু ভোট, দ্য রাইট টু চুজ। যে কথাটা আপনারা, মানে আপনারা না, অন্যরা যারা যারা বলছে আওয়ামী লীগের দুটো ইলেকশনের সম্বন্ধে, 2024 এবং 2018 ইলেকশন, 18 যারা বলছেন তাদের একই জিনিস এবারের ইলেকশনে হবে যদি আওয়ামী লীগকে না দাঁড় করানো হয়। আমি জানি একটা চেষ্টা চলছে রাম্প আওয়ামী লীগ তৈরি করার, যে আওয়ামী লীগারদের জেলে বন্দি করা হয়েছিল তাদের সবকটাকে ঢাকা জেলে, সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে, তাদের সঙ্গে বোধহয় কথাবার্তা বলার চেষ্টা করছে যাতে একটা আওয়ামী লীগ 2 তৈরি হয়, যেটা দাঁড়াবে, যেটাতে শেখ হাসিনা থাকবে না, একটা -2 ফর্মুলা, যেটা আগে ভাবে কিছু ভাবে যদি করানো যায়। কিন্তু সেটাও কতটা গ্রহণযোগ্য হবে লোকেদের কাছে সেটা আমি জানি না। হতেও পারে, কারণ ইন দ্য অ্যাবসেন্স ইন পলিটিক্যাল কোনো ভ্যাকিউম কখনোই থাকে না সম্পূর্ণরূপে। হয় লোকেরা ভোট দেবে না, যেটা 2024-এ হয়েছিল, আর না হলে তো লোকেরা ভোট দিলে পরে ওই রকম একটা কিছু রাম পার্টিকে দিলেও দিতে পারে। কিন্তু তাহলে পরে আমি এটা বলবো যে ব্যাপারটা হচ্ছে এই যে ইউ আর ডিনাইং পিপল দেয়ার রাইট টু ভোট, আর সেক্ষেত্রে আপনার ইলেকশনটা কতটা ইনক্লুসিভ হবে সেটা দেখা যাবে, এবং সেটা কতটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে সেটাও তার উপরে বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। মনে রাখতে হবে যে যত ভারতবর্ষকে বাংলাদেশের যে কোনো সরকার পছন্দ করুক অপছন্দ করুক, ভারতবর্ষ ইজ আ রিয়ালিটি। ভারতবর্ষ এই এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পাওয়ার্স, এটা নিয়ে কোনো দুরায় রাখবেন না, এবং ভারতবর্ষের কাছে সবসময় এতটা ক্ষমতা থাকবে যে যে কোনো দেশের, এই রিজনের যে কোনো দেশের মধ্যে তারা ইন্টারফেয়ার করতে পারে, প্রত্যক্ষভাবে বা অপ্রত্যক্ষভাবে, এবং সেই ভয় সারাক্ষণই এদের মধ্যে আছে। পাকিস্তান, যার ডেপুটি প্রাইম মিনিস্টার আজকে ঢাকাতে ঘুরে বেড়াচ্ছে, সেও সর্বসময় ভীত যে বালুচিস্তান তার থেকে আলাদা হয়ে যাবে, সিন্ধ তার থেকে আলাদা হয়ে যাবে, পুক্তানবা যেটা এখানে পাস্তুনরা থাকে সেটা তাদের থেকে আলাদা হয়ে যাবে, এমনকি যে নর্দার্ন টেরিটরিজ যেটাকে ওরা বলতো, যেখানে গিলগিট বালতিস্তান, সেখানকার লোকেরা অখুশি ইসলামাবাদের প্রতি, এবং তারা আলাদা হয়ে যাবে, সেই ভয়টাও তাদের মধ্যে সারাক্ষণই আছে। যে জন্যে বালুচিস্তানে যখনই কোনো রেবেলিয়ান হয়, যখনই কেউ, এমনকি ফরগেট অ্যাবাউট আর্মড রেভলিউশন, সেটা তো বালুচিস্তানে সারাক্ষণই চলছে, আপনারা জানেন, ট্রেন আক্রমণ হচ্ছে, অয়েল ফ্যাসিলিটিস আক্রমণ হচ্ছে, পাইপলাইন আক্রমণ হচ্ছে। এছাড়াও সাধারণ একজন মহিলা মেহরান বলোচ, সে সিভিল রাইটস মুভমেন্ট করছে, সেখানেও তারা ভারতবর্ষের হাত দেখছে। ভারতবর্ষের হাত দরকার লাগে না। একটা মহিলা, তার বাবা হারিয়ে গেছে, তার বন্ধুরা হারিয়ে গেছে, এক গাদা মহিলা, লাখ লাখ মহিলা যাদের বাড়ির পুরুষ মানুষ হারিয়ে গেছে, লেপাট হয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে না, তারা রাস্তায় নেমে যখন প্রোটেস্ট করছে, সেখানে তারা তো নিজের দুঃখে প্রোটেস্ট করছে, কিন্তু সেখানেও তারা ভয় পাচ্ছে ভারতবর্ষ বোধহয় এটা করিয়ে দেবে। তো সেটা করাবার দরকার না থাকলেও তাদের অবস্থান খুবই খারাপ এবং শোচনীয়।
এই সিমিলার সিচুয়েশন তো সবসময় হতে পারে। বাংলাদেশে যেভাবে যাচ্ছে, যেভাবে লোক হারিয়ে যাচ্ছে, আপনার গোপালগঞ্জে হয়েছে, সেরকম স্মলার স্কেলে ময়মনসিংহে হয়েছে, অন্য জায়গাতেও হচ্ছে, বুঝতে পারছি আমরা। তো এই গভর্নমেন্ট তো আর এক্সট্রিমলি আনপপুলার হয়ে যাচ্ছে এরকম অবস্থায়। সেখানে তাদের পক্ষে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কি তারা টিকে থাকবে? হতে পারে না। তারা তো ইলেকশন ভাবছে যদি তাই। তারা পরিকল্পনাও করে যে তারা আসলে সৈন্যবাহিনী তৈরি করে, মিলিটেন্ট তৈরি করে, আর্মি থেকে তারা ভারতকে আক্রমণ করবে। দাদা, আপনি কি জানেন কিনা জানি না, বাংলাদেশ এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট থেকে ভারতের কাছে একটি পত্র পাঠানো হয়েছে এই কথা বলে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে নিয়ে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে ভারত নাকি ষড়যন্ত্র করছে। সেটার একটা খুব সুন্দর জবাব দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে ভারত এই ধরনের কোনো বিষয় সম্পর্কে অবগত না এবং অন্য কোনো টেরিটরি কিংবা দেশের বিরুদ্ধে ভারত কখনো ষড়যন্ত্র করে না, সেই ধরনের কোনো কিছু তারা করে না। এই তারা তো বিষয়গুলো তারা কেন করে? তাদের গণমাধ্যমের নাই কোনো ঠিক। গণমাধ্যমের সাংবাদিককে মেরে ফেলছে, বিভিন্ন মানুষের নামে মামলা হামলা হচ্ছে, তারা আবার এই ধরনের পত্র পাঠায়। এর পিছনের আপনার অ্যানালিসিস কি দাদা? এটা তো সম্পূর্ণরূপে একটা ভুয়ো চিঠি ছিল, কারণ এই চিঠিটা হাস্যকর চিঠি, যে বলছে যে কলকাতায় এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস হয়েছে, আমরা দিল্লিতে থাকি, আমি এই মুহূর্তে কলকাতায় এসেছি, আমি আজ অব্দি আওয়ামী লীগের কোনো অফিস কলকাতায় দেখতে পেলাম না। বলছে নিউ টাউনে নাকি অফিস তৈরি করেছে। আমার পিটিআই হেডকোয়ার্টার্স ইস্টার্ন রিজন যেখানে আমি পৌঁছতাম, তার খুব কাছে নিউ টাউন। আমার রিপোর্টাররা নিউ টাউনের মধ্যে দিয়ে সারাক্ষণই যাতায়াত করে, আজ অব্দি তো কেউ বললো না যে নিউ টাউনে কোনো আওয়ামী লীগের ব্যানার দেখতে পেয়েছি, কোনো দেখতে পেয়েছি। নয়াদিল্লিতেও কোনো ব্যানার নেই, কোনো অফিস নেই। এগুলো এটা মানে এত ভুয়ো কথা, এত হাস্যকর কথা যে উত্তরও দেওয়া যায় না। সত্যি কথা বলতে, এটা কিভাবে একটা আমার দেশ বলে একটা পত্রিকা, যেটা সবাই আমরা জানি, হুম। তারা একটা সোর্স পেজ তৈরি করলো, তার বেসিসে একটা ফরেন মিনিস্টার একটা চিঠি লিখে ফেললো, একটা নোট ভার্বেল। মানে এটা বোধহয় এক এক মানে আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এটা একটা নজির হয়ে গেল, যে একটা ভুয়ো গল্পের বেসিসে ভুয়ো চিঠি কি করে লেখা, একটা নজির হয়ে গেল। এটা হাস্যকর। কিন্তু আপনি বলছিলেন যে ভারতের বিরুদ্ধে চক্রান্ত ইত্যাদি, সে পাকিস্তান অনেকদিন ধরে করছে, 1950-এর দশক থেকে তারা করছে। তারা চেষ্টা করছে যাতে যদি নর্থ ইস্ট মিলিটেন্টসদের ঘাঁটি দেওয়া যায় বাংলাদেশে, তখন ইস্ট পাকিস্তান ছিল, সেখানে ঘাঁটি দেওয়ার চেষ্টা করেছিল, তারা তাতে বিফল হয়েছিল। মিজো পিস অ্যাকর্ড হয়েছে, নাগা পিস অ্যাকর্ড হয়েছে। সেখানে মিজোরামে এখন এত হাই পার ক্যাপিটা ইনকাম যে বোধহয় ভারতবর্ষে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম মিজোরামে, বাংলাদেশের থেকে অনেক হায়ার পার ক্যাপিটা ইনকাম। এবং যে লোকেরা মানে লোকেরা যারা মিজোরামে থাকে, তাদেরই ভাই বোনেরা বার্মার অন্যদিকে থাকে, এবং তারা একটা সময় বার্মিজ গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট জানিয়েছিল যে তোমরা যদি আমাদের ঠিক করে শাসন না করতে পারো, তোমরা যদি আমাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন না করতে পারো, তাহলে আমরা ভারতবর্ষে চলে যাবো। ভারতবর্ষতে আমাদের যারা ভাই বোনেরা আছে মিজোরা, মানে মিজোরা তো জো একটা লার্জার কমিউনিটি, তাদের অবস্থান দেখো, তাদের রাস্তাঘাট দেখো, তাদের বাড়িঘর দেখো, তাদের ইকোনমিক প্রসপেরিটি দেখো, তোমরা সেটা আমাদের দিতে পারছো না কেন? এই যে যেরকম অবস্থা, সেই জন্য কিছু বিশেষ হয়ে ওঠেনি। নাগাদেরও যে অন্যদিকে যে যারা থাকে, তাদেরই ভাই, তাদেরই মানে বলবো পরিবারের লোকেরা, নাগারা অনেক ট্রাইবস ডিভাইডেড, কিছু ট্রাইবস মিয়ানমারে থাকে, তারা হুম। এখনো মিয়ানমার সরকারের বিরুদ্ধে। তারা তো সেই রেবেলিয়ন তো ভারতবর্ষে করায়নি, কিন্তু সে রেবেলিয়ন হচ্ছে, তার মানে তারা অখুশি। অথচ নাগাল্যান্ডে আমাদের এখানে পিস আছে, নাগা যারা ফর্মার রেবেলস ছিল তারা ক্যাম্পে থাকে, তারা বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি শুরু করছে, দে আর ওয়েল অফ। নাগাল্যান্ড ইজ অ্যাকচুয়ালি কোয়াইট একটা বিউটিফুল জায়গা। সেখানে হর্নবিল ফেস্টিভ্যাল প্রত্যেক বছরে হয়। সেখানে আমাদের যত এম্বাসির লোক আছে, যত ভারতবর্ষের দিল্লি নয়াদিল্লিতে যত এম্বাসির লোক আছে, তারা সেখানে ছুটি কাটাতে যায়। হর্নবিল ফেস্টিভ্যালে তারা গিয়ে ড্রিঙ্ক করে, তারা কবিতা শোনে, গান শোনে। এটা অসাধারণ ব্যাপার। আমি নিজে গেছি হর্নবিল ফেস্টিভ্যালে যখন আমি কলকাতায় পোস্টেড ছিলাম। তো সেই যে চেষ্টাটা করেছিল পাকিস্তান, এখনো হয়তো চেষ্টা করার ইচ্ছা আছে, সে চেষ্টা তো সম্পূর্ণরূপে মাঠে মারা গেছে। এমনকি উলফা, যেটা যাদের পরেশ বড়ুয়া ইত্যাদিকে বাংলাদেশে একটা সময় আহ, নাম নেবার দরকার আছে, কোন পার্টির আন্ডারে তাদেরকে রাখা হয়েছিল, সেই পুরো রেভিলিয়নটা তো সম্পূর্ণরূপে ভেস্তে গেছে। আগেন সেটা নষ্ট হয়ে গেছে। উলফার নাম কেউ আসামে নেয় না। আসামের এখন ইজ আ মাচ মোর প্রসপারাস স্টেট।
আসামে যতটা কানেক্টিভিটি, যতটা রাস্তা, যত ব্রিজেস, যত রেলওয়েজ তৈরি হয়েছে ইন রিসেন্ট পাস্ট, সেটা কোথাও হয়নি ভারতবর্ষে। তো আসাম ন্যাচারালি ইজ হ্যাপি অ্যাবাউট ইট। তো এই তো দ্য ওয়ে আউট অফ অল দিস ট্রাবলস ইজ ডেভেলপমেন্ট, ইজ ওয়ার্ক। আমরা সেই রাস্তাটা বাংলাদেশকে প্রপোজ করেছিলাম, এবং বাংলাদেশ শেখ হাসিনার আন্ডারে বলুন, যেরকম করেই বলুন, অ্যাকসেপ্ট করেছিল। যে জন্য কানেক্টিভিটি ইস্যুস। লোকেরা বলে দিদ গেল গেল সব চলে গেল, ভারতবর্ষের কাছে সব চলে গেল, কোথায় গেল? একটা অ্যাগ্রিমেন্ট, শেখ হাসিনা যে এতগুলো অ্যাগ্রিমেন্ট করেছিল, তার মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট দেখান যে অ্যাগ্রিমেন্টে এখন ভারতকে কিছু, পর্যন্ত পারেনি। এখনো তো ভারতের কাছে পারে বিক্রি করা হয়েছে, বিক্রি করা হয় দেশ সবসময়, এখন না, পর্যন্ত আহ সে কিচ্ছু দেখাতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ, ভারতবর্ষের, কিন্তু সেটা হচ্ছে 1965 আগে যে কানেক্টিভিটি ছিল ভারতবর্ষের হুম। সঙ্গে, আর সেই কানেক্টিভিটি ইংরেজদের সময় ছিল, এখন সেটা আরো ভালোভাবে হয়ে যেতে পারে, সেই কানেক্টিভিটিটা দিতে চেষ্টা করেছিল। তাতে প্রথম কথা হলো যে তাহলে ভারতবর্ষ নিজের নর্থ ইস্টকে মানে তার সঙ্গে কাছে এসে যাবে, তার সুবিধা পাবে। আরে বাবা, নর্থ ইস্টের সঙ্গে তো আমাদের যোগাযোগ আছে, শিলিগুড়ির থ্রু দিয়ে আমরা যেতে পারি, আমরা সিতওয়ে পোর্টের থ্রু দিয়ে আমরা মিয়ানমারের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। আরাকান যারা রোহিঙ্গারা, রোহিঙ্গা না সরি, রাখাইন স্টেটে যারা আরাকান আর্মি যারা এখন জিতে গেছে, 90% স্পেস ওদের দখলে আছে, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। মিয়ানমারের সঙ্গেও আমাদের সুসম্পর্ক ছিল, যে জন্য ওরা সিতওয়ে পোর্টটা আমাদের দিয়েছিল, যেখান থেকে আমরা আমাদের হাইওয়ে তৈরি করেছি। সেটা কানেকশন আছে নর্থ ইস্টের সঙ্গে। এছাড়া নর্থ ইস্টের সঙ্গে আমাদের এয়ার কানেক্টিভিটি অসাধারণ। কটা প্লেন যায় আপনি চিন্তা করতে পারবেন না। গৌহাটি এয়ারপোর্ট ইজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার মনে হয় না চিটাগাং এয়ারপোর্টে অতটা প্লেন নামে যতটা গৌহাটি এয়ারপোর্টে নামে। আমাদের প্রত্যেকটা এয়ারপোর্ট ওখানে, আপনি সেটা আপনি শিলং বলুন কি কাচার বলুন, প্রত্যেকটা এয়ারপোর্ট বিজি এয়ারপোর্ট, প্রচন্ড বিজি এয়ারপোর্ট, প্রত্যেকটা ফ্লাইট ফুল থাকে, সারাক্ষণ থাকে। এত ভালো কানেক্টিভিটি ওখান থেকে আমাদের, সেখানে আমাদের দরকার নেই। কিন্তু এটা দিলে পরে, এই রাস্তাটা হলে পরে, দিস ইজ নট আ ওয়ান ওয়ে স্ট্রিট, স্ট্রিটস আর অলওয়েজ টু ওয়ে। ভারতবর্ষ হচ্ছে 1400 মিলিয়ন লোকের একটা বিরাট বড় বাজার। এত বড় বাজার, আমরা $3 ট্রিলিয়ন একটা ইকোনমি। আজ বাদে কাল আমরা 5 ট্রিলিয়নে যাব, তারপরে আমরা 10 ট্রিলিয়নে যাব। সেই অত বড় অর্থায়নের মধ্যে আপনারা নিজেদের বিক্রি পাটি করতে পারেন। ভারতবর্ষ এই মুহূর্তে বাংলাদেশকে যে রাইটটা দিয়ে রেখেছে, যে বাংলাদেশের 95% প্রোডাকশন শুল্কবিহীন ভারতবর্ষে ঢুকতে পারে, সেই রাইটটার কোনো ইউজ করার জায়গায় রাস্তার অবরোধ বানিয়ে রেখে দিয়েছে, ব্যবসার রাস্তা একটা অবরোধ বানিয়ে রেখেছে। এটা কোনো মানে হয় না, এটা ইজ মিনিংলেস, মানে নিজের নাক কেটে অন্যর যাত্রা। অন্যের যাত্রা ভঙ্গ, একেবারেই তাই। এখন কথা বলছে, এখন আমি পড়ছি আর আমার মাঝে মাঝে হাসি পায়। আমি তো এককালে ইকোনমিক এডিটর ছিলাম ইসের টেলিগ্রাফের, এবং মোটামুটি এখনো আমাকে লোকেরা অনেকেই জানে যে আমি অর্থনৈতিক ব্যবস্থায়, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক ব্যবস্থায় আমি মোটামুটি কিছু বুঝি। আমাদের এখানকার স্ট্যান্ডিং কমিটি, বিভিন্ন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিও আমাকে উইটনেস বানিয়েছে বিভিন্ন বিলের সম্বন্ধে। এইটুকু বলতে পারি যে পাকিস্তানের ইন্ডাস্ট্রি ইজ ইন শ্যাম্বলস। কথা হচ্ছে যে পাকিস্তান থেকে নাকি ফার্মাসিউটিক্যালস আসবে, পাকিস্তান থেকে খাদ্যায়ন আসবে। পাকিস্তান যদি যে পেঁয়াজ পাঠিয়েছিল বাংলাদেশে, সেই পেঁয়াজের যদি আপনারা খবর রাখেন, সেই পেঁয়াজটা ভারতবর্ষ থেকে গেছিল ঠিক দুবাই। আছে। এই পেঁয়াজটা আবার পাকিস্তান জাহাজে করে বাংলাদেশে পাঠিয়েছিল। পাকিস্তানে বেশিরভাগ ওষুধ, এমনকি জানেন হামদার দাওয়াখানা দিল্লিতে একটা নাম করা ইউনানি দাওয়াখানা, আমি অ্যালোপ্যাথিক ইউনানি ওষুধের, দাওয়াখানা, হ্যাঁ। ভারতবর্ষে সবাই জানে যে ইজ সাপোজ টু বি দ্য ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড, জেনারিক মেডিসিনসে আমরা নম্বর 1। এবং আমেরিকাও সেই জন্য আমাদের ড্রাগসের উপরে, ফার্মাসিউটিক্যালসের উপরে একটা পয়সা শুল্ক লাগায়নি, কারণ জানে যে সেটা লাগালে তাদের গরিব পেশেন্টরা মারা পড়বে। হুম। তো আমাদের ওষুধ তো পাকিস্তানে যায় দুবাই সিঙ্গাপুরের মারফতে, এমনকি হামদারদের ইউনানির যে ওষুধগুলো, বিভিন্ন রকমের ওষুধ, সেটা রক্ত ভালো করার জন্য, হার্ট ঠিক করার জন্য, হোয়াট এভার, শারীরিক হোয়াট এভার কাইন্ড অফ হোয়াট এভার ইউনানি ওষুধ হতে পারে। আর পাকিস্তানের লোকেরা একটু ইউনানি ওষুধের উপর ভীষণ বিশ্বাসী, সেইগুলো যায়। আর নট অনলি বয়া দুবাই, স্মাগল হয়ে যায় আজকেও। অত বড় ইলেকট্রিক ফেন্স তৈরি করার সত্ত্বেও আমি যতটুকু জানি, রাজস্থানের বর্ডার দিয়ে স্মাগলাররা এই ওষুধ নিয়ে যায়, ওখানে নাকি হটকেকের মতন বিক্রি হয়। তো সেই পাকিস্তানের উপরে নির্ভর করতে চাইছে বাংলাদেশ, যে তারা তাদেরকে ওষুধ ইত্যাদি পাঠাবে। মানে সেখান থেকে, যেখানে বাংলাদেশ ওয়াজ বিকামিং আ হাব
টেক্সটাইল তো এভরিবডি ইউজ টু সে দ্যাট টেক্সটাইলস আর নাম্বার ওয়ান নেশন হচ্ছে বাংলাদেশ। সেখানে ফার্মাসিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল এবং আমরা সেটাকে অ্যাপ্লড করছিলাম। আমরা তো চাইছিলাম যে বাংলাদেশ আরো এগাক। যেজন্য আমাদের লোকেরা, আমাদের এখানকার যে কোম্পানি, অনেকগুলো কোম্পানি বাংলাদেশ নিজের ফ্যাক্টরি বসিয়েছিল। কথা ছিল যে যেরকম ভাবে আমাদের একটা নিজেদের একটা এসইজেড হবে বাংলাদেশে, সেখানে ভারতীয় কোম্পানিরা অবস্থান করবে এবং তারা বাংলাদেশে শুধু বিক্রি করবে না, সেখান থেকে আরো সাউথ ইস্ট এশিয়াতে বিক্রি করবে, যাতে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংস আরো বাড়ে। সেসব তো দূরে থাক, এখন জিনিসটা পুরোপুরি সম্পূর্ণরূপে এখন পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, তার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ। পাকিস্তান এককালে আপনার মনে থাকবে, আপনি যখন 1971-এ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, তখন পাকিস্তানের সাউথ এশিয়াতে হাইয়েস্ট তখন পার ক্যাপিটা ইনকাম ছিল শ্রীলঙ্কা, তারপরে ছিল পাকিস্তান, তারপরে ছিল ভারত, তারপরে ছিল ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশ, তারপরে নেপাল, ভুটান ইত্যাদি ইত্যাদি। আজকের দিনে ভারতবর্ষের হাইয়েস্ট পার ক্যাপিটা জিডিপি, পাকিস্তানের বোধহয় ওয়ান অফ দ্য লোয়েস্ট, নেপালের কাছাকাছি। তো এই অবস্থায় দেশটি কি সাহায্য করবে, কি করতে পারবে তাও আমি জানি না। তারা যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন যেটা নিয়ে তারা যুদ্ধ করতে যায়, কখনো কখনো প্রত্যেকটা যুদ্ধই তারা হেরেছে আজ অব্দি। 1948-এর যুদ্ধ হেরেছে, 1965-র যুদ্ধ হেরেছে। আপনি জানেন লাহোর অব্দি, মুলতান অব্দি এবং সিয়ালকোট অব্দি আমাদের ট্যাঙ্ক ব্যাটালিয়ন্স গুলো, ট্যাঙ্কের ব্রিগেডস গুলো এগিয়ে গেছিল এবং সেই শহরগুলো পড়ে যাবে বলে ওরা কাশ্মীরে যেটুকু ওরা একটু একটু ছিটে ফোটা কয়েকটা গ্রাম নিয়েছিল, সেগুলো ছেড়ে দিয়ে তারা নিজেদের পাঞ্জাবে ফোর্সেস নিয়ে এসেছিল। আমাদের ফোর্সেসরা যে দুটো ডিস্ট্রিক্ট, থারপুকার যেটা বিশাল ডিস্ট্রিক্ট, সিন্ধের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, এবং আমরকোট যেখানে আকবরের জন্ম হয়েছিল, সেই দুটো ডিস্ট্রিক্ট আমাদের ফৌজ জয় করে দিয়েছে 1965-তে। এটা আলাদা কথা যে তাশকেন্টে যখন পিস এগ্রিমেন্ট হলো, তখন রাশিয়ানদের বলাতে আমরা সেই সব জায়গা যেগুলো আমরা জয় করেছিলাম সেগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম। তো এটা তো ভারতবর্ষের বলবো যে বড়প্পন যে তারা তাদের জয় করা জমি ফেরত দিয়েছিলেন। হাজিপির পাস, উইচ ইজ দি গেটওয়ে টু গিলগিট বালতিস্তান, সেটা আমরা দখল করে নিয়েছিলাম। সেখান থেকে হেঁটে গেলে পরে গিলগিট বালতিস্তান আমরা জয় করতে পারতাম। যুদ্ধ থামানো হয়েছিল, ইন্টারভেন করেছিল ইউএন, এবং আমরা তাশকেন্টে পিস অ্যাকর্ড সই করেছিলাম। কিন্তু সেই কথা ছেড়ে দিন, 1951 তো সবাই জানেন, আর সে নিয়ে আর বিশেষ কিছু বলার দরকার নেই। মুক্তি বাহিনী এবং তারা পরাজিত হয়েছে এবং হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনীর কাছেই সারেন্ডার করতে হয়েছিল। তাই নয়, কাশ্মীরে দুটো ডিস্ট্রিক্ট আমরা জয় করেছিলাম, সেটা আমরা আর ছাড়িনি। আমরা আর 65-র মতন কোনো জমি ফেরত দিইনি, আমরা ওটাকে রেখে দিয়েছিলাম নিজের কাছে। যেটা ওরা কারগিলে ওরা যুদ্ধ করার চেষ্টা করছিল, সেখানে ওরা যাচ্ছে তাই ভাবে হেরেছিল। এবং হেরেছিল শুধু নয়, দুঃখের কথা এই যে পাকিস্তান আর্মি নিজের সৈনিককে অ্যাকসেপ্ট করতে রাজি নেই, তাদের মৃতদেহ অ্যাকসেপ্ট করতে রাজি নয়। আমরা ভারতীয় আর্মি, উই টেক প্রাইড যে আমরা আমাদের প্রত্যেকটা সৈনিককে, যদি মৃত হয় তার জন্য যদি আরো 4টে লোক মরে, তাও আমরা সেই ডেড বডিটাকে ফেরত নিয়ে আসি। কিন্তু পাকিস্তান আর্মি নিজের মৃত সৈনিককে নিয়ে আসার আমরা অফার করছি যে নাও, তারা নিতে রাজি হচ্ছিল না। এই অবস্থা ছিল। আপনি জানবেন নিশ্চয়ই 71-এর যুদ্ধতেও আমাদের হাইয়েস্ট ক্যাজুয়ালিটি রেট ছিল আমাদের যে জুনিয়র অফিসার্স, মানে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর অব্দি হাইয়েস্ট ক্যাজুয়ালিটি রেট ছিল। তার কারণ এই যে আমাদের আর্মি বিলিভস ইন ফাইটিং ফ্রম দ্য ফ্রন্ট। আমাদের সৈনিকরা, আমাদের অফিসাররা সামনে থেকে নেতৃত্ব দেয়, পিছন থেকে নেতৃত্ব দেয় না। পাকিস্তান আর্মি বরাবরই পিছন থেকে নেতৃত্ব দেয়, যে জন্য পাকিস্তানের সাধারণ সৈনিক বেশি মরে, পাকিস্তানের অফিসাররা কম মরে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট। এটা আপনি যদি চেক করেন আপনি নিজেও জানতে পারবেন। দিস ইজ আ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট এন্ড অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, এন্ড হুইচ ইজ ওয়াই পাকিস্তান আর্মি অলওয়েজ লুজেস। কারণ শুধু ইসলাম খতরে মে হ্যাঁ, পাকিস্তান খতরে মে হ্যাঁ বললে পরে কোনো সৈন্য দল যুদ্ধ করতে যায় না। তাদের যদি আপনি মনোবলটা না দেন, তাদের যদি নেতৃত্ব না, তারা একদমই তাই। দাদা, এখন বাংলাদেশের এই যেইভাবে করে আসলে এই ইউনূসের অবৈধ সরকার যেভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, গণমাধ্যমের টুটি তো চেপেই ধরেছে, যে কান্ট্রি ইন সাপ্রেশন, সব দিক থেকে অর্থনৈতিক অবস্থা আপনি ভালো জানেন, সমস্ত কিছু। তারা এইভাবে কতদিন আর টিকে থাকতে পারবে এটা জানি না। এর আসলে তাদের পরিণতি আসলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আমরা লাইভের একদম শেষ প্রান্তে, আপনার এই শেষ কথাটুকু দিয়ে আমরা আমাদের আজকের লাইভটি শেষ করব। এদের আসলে শেষ পরিণতি কি হবে বলে মনে হয় আপনার? এভাবে চলতে থাকলে এইভাবে তো স্ট্রং পার্টি বাংলাদেশ হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ স্ক্যাটার্ড। আওয়ামী লীগের হয়তো পপুলারিটি কিছুটা বেড়েছে আগের থেকে, কিন্তু এখনো সে অবস্থানে আসেনি যে ইলেকশন তারা জিতে যাবে বা এমনকি কোনো রকমের গণ রেভলিউশন করাতে পারবে, সে অবস্থান নেই।
তো সত্যি কথা বলতে বিএনপির উপরে অনেকটা নির্ভর যে তারা কি কি নেন। তারা যদি এখন যেটা ইউনূস সরকার চাইছেন যে এনসিপি এবং কি বলে আপনার জামাতি ইসলামীকে সাথে নিয়ে একটা সরকার গঠন করুক, সেটা যদি তারা রাজি হয়, সেটা বোধহয় আগেও তাদেরকে বলা হয়েছিল, সেটা তখনও তারা রাজি হয়নি, কারণ তারা তাদের ধারণা রাইটলি সো যে তারা নিজেদের বলে তারা সরকার গঠন করতে পারে। আজকে যে অবস্থা, ইলেকশন হলে মোস্ট প্রবাবলি বিএনপি জিতে আসতে পারে। তো সেটা যদি তাদের উপর ডিপেন্ড করছে অনেকটা, তারা কি করে, তারা কি অবস্থান নেয়, সেখানে তারা যাতে রাস্তায় না নামে সেই জন্য বোধহয় আমার মনে হয় তারিক জিয়ার সঙ্গে দেখাও করেছিল ইউনূস সাহেব। সেখানে কি কথাবার্তা হয়েছে আমরা তো বলতে পারি না, আমরা শুধু সারমাইজ করতে পারি যে কিছু একটা হয়েছিল ডিসিশন, কারণ তারপরে রাস্তায় অন্তত পক্ষে বিএনপি আর নামেনি। কিন্তু ফিউচারে কি হবে সেটা কেউ জানে না। যদি বিএনপি, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পলিটিক্স কখনো ভ্যাকিউমে চলে না। যদি বিএনপি রাস্তা ছেড়ে দেয়, যদি বিএনপি রাস্তা দিয়ে দেয়, তাহলে জনগণ নিজের থেকেই জাগরিত হয়ে উপরে উঠতে হবে। তার জন্য কোনো কালার রেভলিউশনের দরকার পড়ে না, তার জন্য কোনো কোনো অর্গানাইজেশনের ফান্ডিং এর দরকার পড়ে না। জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন জনগণ নিজে নিজেই যা করার করে। এটা আমরা আগেও দেখেছি, 1942-এ দেখেছি আমাদের দেশে কুইট ইন্ডিয়া মুভমেন্টে একমাত্র কংগ্রেস তার জন্য বলেছিল যে কুইট ইন্ডিয়া করবো। কংগ্রেসের ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক সব লিডারশিপকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। আপনি জানেন অরুণা আসফ আলী সেটার নেতৃত্ব দিয়েছিল শেষমেশ একটা জায়গায়, কিন্তু অরুণা আসফ আলী একদম জুনিয়র মোস্ট লিডার, সে কেউ নয়, কিন্তু কারণ জনগণ রাজি ছিল, জনগণ চাইছিল যে ইংরেজরা ভারত যে ছেড়ে চলে। এখানে আপনার মনে থাকবে যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুজনে ব্রিটিশদের সমর্থন করছিল। মুসলমান একটা লোকও মুসলিম লীগের কথা তখন শোনেনি, তারাও কিন্তু সমর্থন করেছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টকে। ঝাঁকে ঝাঁকে তারা জেলে গেছে, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, অ্যাংলো ইন্ডিয়ান, তারা ঝাঁকে ঝাঁকে হ্যাঁ, এই জিনিসগুলো লোকেরা জনগণ জেগে উঠেছিল। আহ, জেগে। আপনি নেতাজির যে যে আইএনএ আর্মি ছিল, সেখানে যে শুধু আপনি জানেন নিশ্চয়ই যে হিন্দু, মুসলমান, সর্দার এই তিনজন তিনটে ডিভিশনের হেড ছিল, এবং অ্যাংলো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং কোরের হেড ছিলেন আইএনএর। এটা হুম। খুব কম। অ্যাংলো ইন্ডিয়ানকে সবাই বিভিন্ন রকমের আখ্যা দিত, কিন্তু তারাও ততটাই ন্যাশনালিস্ট যতটা আপনি বা আমি, ততটাই ন্যাশনালিস্ট যতটা অন্য যে কোনো ভারতীয় লোক, এবং তারা সেটা প্রমাণ করেছে। যুদ্ধের ক্ষেত্রে তারা প্রমাণ করেছিল, নিজের বলিদান দিয়ে নিজের রক্তকে শেড করে তারা প্রমাণ করেছিল। দিস ইজ তাহলে দিস আপনি ইজ কি ইঙ্গিত করতে চাইছেন যে এমন একটা কিছুই সম্ভাবনা ইংরেজ বাংলাদেশে তৈরি হবে? কারণ কোণঠাসা করে ফেলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে একেবারে। কি রিভোল্ট কি আর্ম রিভোল্ট হয় সবসময়? কি রক্ত দিয়ে দিয়ে হয়? জনগণ যদি নিজের কি চাইছে সেটা যদি বোঝাতে পারে, তাহলে পরে অটোমেটিকলি যে কোনো সরকার সে রাস্তা দেয়। আজকেই আমার একজন নামকরা সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছিল, আমি নাম নেব না। তার বাবা আরো নামকরা সাংবাদিক ছিলেন, তুহিন কান্তি তুষার কান্তি ঘোষ। আহ, আপনি জানবেন অমৃতবাজার পত্রিকা যুগান্তর গ্রুপের তিনি তখন মালিক ছিলেন। তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে 1976 সালে দেখা করতে গেছেন। ইন্দিরা গান্ধী খুব গ্রেসিয়াস লেডি ছিলেন, নিজে হাতে তাকে চা বানিয়ে দিয়েছে। তখন উনি বলছেন যে দেখুন, এটা জওহরলাল নেহরুর মেয়েকে আমরা এক্সপেক্ট করিনি যে সে এমার্জেন্সি অ্যানাউন্স করবে, এইভাবে কে মানে সেন্সরশিপ করবে নিউজের, এটা আপনি কি করলেন আপনি? তখন ইন্দিরা গান্ধী কিছুক্ষণ চুপ থেকে বলেছেন যে দেখুন তুষারবাবু, আমি খুবই ঘোষ সাহেব, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে বলতে পারছি না যে কিভাবে আমার আগেনস্টে চক্রান্ত চলছিল। আমাকে প্রায় মানে মেরে যাবার প্ল্যান চলছিল, হয়তো আমি একদিন, যেদিন আমি শেষ হব সেদিন কারোর বুলেটেই আমি শেষ হব। এবং তিনি বলেছেন কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ডেমোক্রেসি বিশ্বাসী, এবং আমি 1 বছরের মধ্যে ইলেকশন আমি ডিক্লেয়ার করব, এবং লোকেরা আশ্চর্য হবে যে কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমি করাতে পারি। এবং তাই হয়েছিল। 1977-এর মধ্যে তিনি ইলেকশন ডিক্লেয়ার করে ইলেকশন করিয়েছিলেন, এবং সেই হুম। ইলেকশনে হেরে গেছিলেন। হেরে গিয়ে তিনি গ্রেসফুলি বো ডাউন করে জনতা দল সরকারকে পাওয়ার দিয়ে নেমে এসেছিলেন। পরবর্তীতে আবার হ্যাঁ। হুম। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। তো এটা কি তার জন্য চমৎকার চর্চা। আমার নিশ্চয়ই আমার ধারণা, আফটার অল ইউনূস সাহেব যে যা বলুক, ইউনূস সাহেব একটা নোবেল প্রাইজ জিতেছেন, ইউনূস সাহেব একটা গ্রামীণ ব্যাংক দাঁড় করিয়েছেন, একজন নামকরা লোক, শিক্ষিত ব্যক্তি, সে নিয়ে কোনো সন্দেহ নেই।
আমার ধারণা তিনি নিজেই বোধ বিবেচনা করে তিনি নিজে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করাবার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, পৃথিবীর নজর থাকবে যে কতটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে, কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে। যদি ইনক্লুসিভ ইলেকশন না হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে ইউনূস সাহেব যে নামটা, ওনার যে এই যে সুনাম ছিল, সেটা যে আস্তে আস্তে বলবো সেটাকে দূষিত হয়ে যাচ্ছে, সেটা কিছুটা ওনার রেপুটেশনটার উপরে প্রচন্ড স্ক্র্যাচেস পড়েছে, সেই স্ক্র্যাচগুলো আরো চওড়া হয়ে যাবে। সেটা কি উনি চাইবেন? উনি কি চাইবেন যে ইতিহাস ওনাকে অন্য চোখে দেখুক? সেটা নিশ্চয়ই উনি চাইবেন না, আশা করি উনি চাইবেন না। ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে খুব সুন্দর সুন্দর ইতিহাস আমরা জানতে পারলাম, এবং আপনার সত্যি ইনসাইটফুল যে থটস, সেটার জন্য আসলে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, শুরুতেই শুনলেন দাদা একটি কথা বলেছে বাংলাদেশের গণমাধ্যমের এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণেই আসলে সবাই এই ইউটিউব মুখী এখন আমরা যা কিছু কাজ করছি সেদিকে আসলে আহ উম, আহ, যুক্ত হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, গণমাধ্যমের অবস্থা, যেখানে সত্য প্রচার করতে দেয়া হয় না। দাদা সুন্দর একটি কথা বলেছে, জনগণকে সোচ্চার হতে হবে। আপনারা কি চান, আমরা কি চাই, তা যদি পরিষ্কার করে আমরা জানি এবং বলতে পারি, ওই সব কালার রেভলিউশনের আসলে দরকার হয় না, অর্গানিক্যালি একটা মুভমেন্ট ক্রিয়েট হয় এবং আমরা যা চাই তা আমরা পেতে পারি। কারণ বাংলাদেশের সংবিধানের শুরুতে একটি কথা বলা আছে, এই রাষ্ট্রের মালিক আমরা জনগণ। তো আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের মতন আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।